হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স। তো আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে এতদিন আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মোটামুটি কিছুটা আমরা আলোচনা শেষ করেছি। এবার আমরা এগোবো ইন্টিগ্রাল এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এই দুই ধরনের ক্যালকুলাসই আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টার বা অন্যান্য, এরপরে আমরা ওয়েভের চ্যাপ্টার পড়ব বা এরপরে আমরা আলোর চ্যাপ্টার পড়ব, কোয়ান্টাম মেকানিক্স পড়ব। বিভিন্ন জায়গাতে আমাদের ক্যালকুলাসের ইউজ কিন্তু হবেই। তো সেই ক্যালকুলাসের ইউজ যেহেতু হবে, সেহেতু ক্যালকুলাসটা অ্যাকচুয়ালি উৎপত্তি কিভাবে হলো, কেনই বা ক্যালকুলাসটাকে আমরা আনলাম, সেটাই আমরা জানার চেষ্টা করব এই বেসিক সিরিজের মধ্য দিয়ে। তো বেসিক সিরিজে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্বন্ধে যেমন আলোচনা করেছি, ক্যালকুলাসের আরেকটা পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইন্টিগ্রাল ক্যালকুলাস, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কি হয়েছিল? ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা আসলে রেট অফ চেঞ্জ নির্ণয় করেছিলাম। কোনো একটি ফাংশনের একটা ভ্যারিয়েবলের চেঞ্জে ফাংশনটার কীরকম চেঞ্জ হয় সেটা আমরা নির্ণয় করেছিলাম। মানে আমরা এরকম ধরনের উদাহরণ নিয়েছিলাম, সাপোজ y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, দিস ইজ আ ফাংশন। এই ফাংশনে x ছিল একটা ভ্যারিয়েবল, এখানে xটা ছিল একটা ভ্যারিয়েবল, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল, এবং এই ভ্যারিয়েবলের নির্দিষ্ট মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে y এর মান পরিবর্তন হচ্ছিল, এবং x এর একটা ইউনিক মানের জন্য y এর ওয়ান অ্যান্ড ওয়ানলি অর্থাৎ ইউনিক মান পাওয়া যাচ্ছিল। তো সেখানে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর কি পরিবর্তন হয় লিমিটিং ভ্যালুতে, সেটাই আমরা dy dx বলে চিহ্নিত করেছিলাম, এবং সেই জিনিসটা কি সেটা সম্বন্ধে আলোচনা আমরা এই সিরিজের আগের ভিডিওতে অলরেডি করে ফেলেছি। তো এবার আমরা চিন্তা করব ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে। কি সেই ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা কেনই বা করব, এই বেসিকটা নিয়েই মূলত আজকের আমাদের আলোচনা হবে। তো এই বেসিকটা জানা খুব ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অঙ্কে ক্যালকুলাস অনেকে জেনে ফেলেছো বা অনেকে জানোনি, তোমরা জানবে, বা অনেকের হয়তো অঙ্ক নেই, ফিজিক্স নিয়েছো, তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে এই চ্যাপ্টারটা। তো এই ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমাদের জানতে হবে। তো ম্যাথে তোমরা যদি জেনেও থাকো, তোমাদের মধ্যে অনেকেরই এই বেসিক কনসেপ্ট নেই ইন্টিগ্রেশনের, যে কেনই বা ইন্টিগ্রেশনটা এলো। তোমরা শুধু জানো এটাই যে ইন্টিগ্রেশন করতে হয়, এই সূত্র থাকে, ব্যাস সূত্র অ্যাপ্লাই করো, অঙ্ক করো, এটাই জানো। তো হোয়াট ইজ ক্যালকুলাস, এক্স্যাক্টলি হোয়াট ইজ ক্যালকুলাস অ্যান্ড হোয়াই অ্যান্ড হোয়ার উই শুড ইউজ দিস ক্যালকুলাস, তো এই মেথডটাই কোথার থেকে উদ্ভব হলো, কি করবো এটা নিয়ে, সেটাই আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে বেসিকটাকে জানা, ঠিক আছে? তো বেসিকটাকে আমরা জানার চেষ্টা করছি। তো দেখো, যে কোনো একটি ফাংশন আমি নিলাম y ইকুয়াল টু, আমি যে কোনো একটি ফাংশন নিলাম যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এটা আমি একটা ফাংশন নিয়েছি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে ফাংশনটা নিয়েছি সেটাকে আমরা কেমন করে লিখতে পারি? এখানে y যেহেতু x এর উপরে নির্ভরশীল, অর্থাৎ y এর ভ্যালু নির্ভর করে x এর ভ্যালুর উপর, অর্থাৎ x এর মান চেঞ্জ হলে y এর মান চেঞ্জ হয়, তাই আমরা y কে বলতে পারি কার ফাংশন? x এর ফাংশন। তার মানে আমরা লিখতে পারি y ইজ আ ফাংশন অফ x। তেমন করে y যা খুশি হতে পারে, যে কোনো একটা ফাংশন হতে পারে, সাপোজ 3x স্কোয়ার প্লাস 2, আমরা আগে উদাহরণে ব্যবহার করেছি, y ইকুয়াল টু 4x প্লাস 3, সামথিং, এনিথিং, যে কোনো কিছু যাই হতে পারে যেখানে x এর একটা ইউনিক ভ্যালুর জন্য y এর একটা ইউনিক ভ্যালু পাওয়া যাবে। তার মানে এটা একটা ফাংশনাল রিলেশন হয়ে যাবে। তো প্রত্যেকটা ফাংশনাল রিলেশনের ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ফাংশন অফ x। তো সেরকম বিভিন্ন ফাংশন, অর্থাৎ ফাংশনের আকৃতির ভিত্তিতে বা ফাংশনটা কেমন তার ভিত্তিতে আমরা গ্রাফিক্যালি ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি গ্রাফিক্যালি, তাই তো? যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে সাপোজ তুমি একটা ফাংশন নিলে যে s ইকুয়াল টু হাফ a t স্কোয়ার, তাই তো? তার মানে এটা তুমি কিসের ফাংশন নিলে বলো তো? যে যখন ইউ প্রাথমিক বেগ, আমরা বলতে পারি, দেখো আমরা একটা গতির সমীকরণ শিখেছিলাম না, যে s ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার, এটা তোমরা ক্লাস 9-এ শিখেছিলে।
যেটা আমি আবার এই সিরিজেই অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশনে তোমাদের সঙ্গে আবার আলোচনা করব। তো দেখো সেক্ষেত্রে যদি ইউ জিরো হয় অর্থাৎ জিরো প্রাথমিক বেগ নিয়ে কোনো একটা কণা যাত্রা শুরু করে অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো একটি কণা যাত্রা শুরু করে এ সমতরণে কণাটি যদি টি সময় ধরে চলে তাহলে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু আমরা কি পেতে পারবো, দেখো ইউ এর জায়গায় জিরো বসিয়ে দিলে আর এখানে আমরা কি পেতে পারবো, প্লাস বা মাইনাস যাই আমরা ব্যবহার করি না কেন কোনো একটা ভ্যালু পাবো, তো এখান থেকে পাবো হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, তাই তো। তাহলে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, এই যে একটা আমরা রিলেশন পেলাম, ঠিক আছে। এখানে আমরা যে বললাম এই যে রিলেশনটা আমরা পেয়েছি সেটা কি ধরনের ইকুয়েশন, সমতরণে গতিশীল কোনো একটা কণার ক্ষেত্রে তার ইকুয়েশন, তাই তো। তাহলে সমতরণে গতিশীল কণা মানে ওর একটা ফিক্সড ত্বরণ রয়েছে, সাপোজ এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে এস ইকুয়াল টু আমরা কত পাবো দেখি, হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, এটা আমরা পেয়ে যাবো। তাহলে 2 এখান থেকে কেটে গেলে আমরা কি পেলাম, এস ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে দেখো প্র্যাকটিক্যালি তুমি একটা ফাংশনাল রিলেশন পেয়ে গেলে এস এবং টি এর মধ্যে, তাই তো। এই যে রিলেশনটা তুমি পেলে এখানে এস ভার্সেস টি এর তুমি যদি গ্রাফ অঙ্কন করো তাহলে তুমি গ্রাফটা কেমন পাবে, যেটা তোমরা আগে শিখে এসছো, যদিও এই চ্যাপ্টারে সেটা খুব সুন্দরভাবে আরও ভালোভাবে বুঝিয়ে আমি পড়াবো। তো এস ইকুয়াল টু টি স্কোয়ার, এই যে তোমরা রিলেশনটা পেলে তার গ্রাফটা তুমি যদি প্লট করো তাহলে তুমি দেখতে পাবে গ্রাফটা এরকম দেখতে হবে। তার মানে কি, গ্রাফটা রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলিক গ্রাফ, অর্থাৎ এটা একটা আমরা অধিবৃত্তাকার গ্রাফ আমরা একটা পেলাম। তো দেখো একটা গ্রাফ বলে দিচ্ছে যে ফাংশনাল রিলেশনটা কেমন, বা ফাংশনাল রিলেশন বলে দিচ্ছে যে তার গ্রাফটা কেমন হবে। তো এইরকম বিভিন্ন ফাংশনাল রিলেশনের বিভিন্ন রকম গ্রাফ হতে পারে। যেমন এখানে আমি একটা গ্রাফ অঙ্কন করেছি যেটা একটা স্ট্রেট লাইন তোমরা দেখতে পাচ্ছ। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমরা কি দেখেছো, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি বা এম এক্স মাইনাস সি, তাই তো। যদি সি ইকুয়াল টু 0 হয় তবে সেক্ষেত্রে y ইকুয়াল টু হয় এম এক্স, তাই তো। সেক্ষেত্রে গ্রাফটা অরিজিন দিয়ে পাস করে, তোমরা এটা শিখেছো নিশ্চয়ই আগে, যদি না শেখো তাহলে এই গ্রাফ থেকে তুমি এটা বুঝতে পারবে। তো যাই হোক সেক্ষেত্রে গ্রাফ কেমন হয়, এরকম একটা সরল রৈখিক গ্রাফ হয়, অর্থাৎ মূলবিন্দুগামী একটা সরল রেখা হয়ে যায়। তাহলে আমরা বুঝবো এখানে যে রিলেশনটা আমরা ইউজ করেছি সেটা নিশ্চয়ই এই y ইকুয়াল টু এম এক্স এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনো একটা ইকুয়েশন আমরা ইউজ করেছি। দেখো আমরা বলতে পারি সে y ইকুয়াল টু 4x, তাই তো, y ইকুয়াল টু 4x, where 4 is a constant quantity, তাই তো। তাহলে 4 is a constant quantity, তাহলে for any value of x there is one and only value of y, তার মানে কি y এর একটা ইউনিক ভ্যালু আছে x এর একটি মাত্র ভ্যালুর জন্য, তাই তো। এবার এই গ্রাফটা তুমি যদি প্লট করো তুমি এই ধরনের একটা গ্রাফ পাবে, তার মানে এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেল না, তাই তো। তার মানে এই যে ফাংশনাল রিলেশনটা আছে সেই রিলেশনটা আসলে একটা স্ট্রেট লাইন গ্রাফকে প্রকাশ করে, তাই তো। এবার দেখো সবসময় যে গ্রাফ স্ট্রেট লাইন হবে তার কোনো মানে নেই, যেমনটি এখানে হয়েছে বাঁকা হয়েছে, যেমনটি এখানে হয়েছে একটু অন্যরকম হয়েছে। তাহলে প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে পারে, বিভিন্ন জিগজ্যাগ যে কোনো রকমের কার্ভ হতে পারে, তাই তো। তাহলে তাদের ক্ষেত্রে আমরা এবার ইন্টিগ্রাল ক্যালকুলাস কিভাবে ইউজ করব আমরা সেটা দেখার চেষ্টা করছি। দেখো আমরা ইন্টিগ্রালের অরিজিন খোঁজার চেষ্টা করছি। দেখো সাপোজ আমি এই গ্রাফ থেকে শুরু করি, এখানে যে গ্রাফটা আমি নিয়েছি সেই গ্রাফের যদি আমরা এই যে গ্রাফটা ও বিন্দু থেকে শুরু হয়েছে, ঠিক আছে, তাহলে এই গ্রাফটার ওপরে এ এবং বি এই দুটো বিন্দু আমি নিলাম, তাহলে এ এবং বি এই দুটো বিন্দু আমি নিলাম। তারপর এ বিন্দু থেকে এক্স অক্ষের ওপরে আমি একটা প্রজেকশন টানলাম, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। প্রজেকশন বলতে আমি এখান থেকে একটা লম্ব টেনেছি বা অভিক্ষেপ অঙ্কন করেছি যেটা ডি বিন্দুতে ছেদ করেছে এক্স অক্ষকে। তারপর বি বিন্দু থেকে আর একটা আমি লম্ব টেনেছি যেটা এক্স অক্ষকে ই বিন্দুতে ছেদ করেছে। এবার তুমি দেখো এই যে মাঝখানে এরিয়াটা তৈরি হলো, এই যে টোটাল এরিয়াটা তৈরি হলো অর্থাৎ ক্ষেত্রফল হলো, সেই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে যদি চাই তাহলে দেখো খুব সহজ সূত্র দ্বারা আমরা এটা নির্ণয় করতে পারবো, যেটা অলরেডি আমাদের জানা আছে। কি দেখো আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই কার, আমি বলছি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমি এটা, এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যেটা একটা ট্রাপিজিয়াম, তাহলে সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এ বি ই ডি,
এই ক্ষেত্রের ক্ষেত্রফল আমি নির্ণয় করতে চাইছি। তাহলে সেই ক্ষেত্রফলটাকে তো আমি দুটো সেগমেন্টে ভাগ করে ফেলেছি, একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি জানতে পারবো, তাই তো? আর এই যে এ সি ই ডি, এটা কি হয়েছে? এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র যদি হয়ে থাকে তাহলে এর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? অর্থাৎ ডিই ইন্টু সিই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা যদি আলাদা করে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা মেজার করে ফেলি এবং তার সঙ্গে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা অ্যাড করে দিই, তাহলেই আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাব। যেখানে ক্ষেত্রফল পাওয়াটা খুবই সোজা হয়ে গেল যখন গ্রাফটা একটা মূলবিন্দুগামী সরলরেখা ছিল বা গ্রাফটা মূলত সরল রৈখিক ছিল। তার মানে এটা এমন একটা ফাংশন ছিল যে ফাংশনটার ক্ষেত্রে এই গ্রাফটা অঙ্কন করা আমাদের ক্ষেত্রে খুব সুবিধাজনক হয়েছিল। কিন্তু সবসময় ফাংশন তো এমন নাও থাকতে পারে, ফাংশনাল রিলেশনটা এমন হতে পারে যে সেখানে এইরকম ধরনের একটা গ্রাফ তৈরি হয়েছে। এবার তোমাকে বলা হলো যে এই গ্রাফের উপরে যে কোনো দুটি বিন্দু নাও, তুমি নিলে এ বিন্দু, তুমি একটা বিন্দু নিলে এ বিন্দু, আর একটা বিন্দু নিলে বি বিন্দু। এবার তুমি এ বিন্দু থেকে তুমি এক্স অক্ষের উপর একটা অভিক্ষেপ অঙ্কন করো বা লম্ব অঙ্কন করো, বি বিন্দু থেকে তুমি আবার একটা অভিক্ষেপ অঙ্কন করো বা লম্ব অঙ্কন করো, ঠিক আছে? এবার তুমি এই যে ক্ষেত্রটা পেলে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু তুমি ওরকম নর্মাল মেথডে যেমন এইভাবে তুমি পেয়েছিলে সেরকমভাবে নির্ণয় করতে পারবে না। দেখো কেন নির্ণয় করতে পারবে না? এখান থেকে এটা আমি যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলে মনে করলাম এটা সি বিন্দুতে গিয়ে ছেদ করলো, ভালো কথা। তাহলে এ বি সি এটা কি একটা ত্রিভুজ হচ্ছে? এইভাবে কি কোনো ত্রিভুজ হতে পারে? এইভাবে কি কোনো ত্রিভুজ হতে পারে? এটা কি একটা ত্রিভুজের অংশ হতে পারে? একদম নয়। ত্রিভুজের অংশ হতে গেলে কি হতে হতো? এই দুটো যোগ করলে এটা একটা বাহু থাকতে হতো, কিন্তু এই যে বাহুটা সেটা তো বক্ররেখা। তাহলে এই যে এ বি সি এটা কিন্তু ত্রিভুজ আকার ক্ষেত্র নয়। তাহলে যেহেতু এটা ত্রিভুজ আকার ক্ষেত্র নয়, তাহলে ওর এরিয়া আমরা নির্ণয় করব কি করে? তাহলে ওর এরিয়া যদি না নির্ণয় করতে পারি তাহলে এই যে টোটাল ক্ষেত্রটা, অর্থাৎ এখানে আমি আরেকটা নাম দিই ডি এবং ই, তাহলে এই যে টোটাল ক্ষেত্র এ বি ই ডি, এই ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা নর্মাল গাণিতিক মেথড বা জ্যামিতিক মেথডে আমরা নির্ণয় করতে পারছি না। তাহলে এর ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব সেটাই যদি আমরা ঠিক করে জানতে পারি তাহলেই আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস খুব ইজিলি শিখে যাব, তাই তো? তাহলে চলো এবার সেটাই শেখা যাক যে ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা কিভাবে করব। তো এত সময় পর্যন্ত আমরা ইন্ট্রোডাক্টরি নোট সম্বন্ধে জানলাম, এবার আমরা ক্যালকুলেশনে ঢুকছি পরপর। তো দেখো এই যে গ্রাফটা আমি নিয়েছি যার এ এবং বি গ্রাফের উপরে দুটো বিন্দু নিয়েছি, তাহলে দেখো ও বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত একটা দূরত্ব রয়েছে। এই যে এ বিন্দুটা রয়েছে সেই এ বিন্দুটার কথা যদি আমি চিন্তা করি, মনে করি যে এ বিন্দু থেকে যে অবিলম্ব আমি অঙ্কন করেছি সেটা ডি বিন্দুতে গিয়ে পড়েছে এবং ও থেকে ডি পর্যন্ত এই যে দূরত্বটা সেটা হলো x1। আচ্ছা চলো আমি মনে করি এটা হলো x1। আচ্ছা নিচেরটা আমি মুছে দিচ্ছি, না হলে বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। তো চলো নিচেরটা মুছে দেওয়া যাক। তাহলে আমি বললাম যে ডি পর্যন্ত দূরত্ব x1। চলো এবার ও থেকে ই পর্যন্ত যে দূরত্বটা রয়েছে এই দূরত্বটা সেটাকে আমি বললাম x2, ঠিক আছে? তাহলে এই দূরত্বটা আমি বললাম x2। এবার একটা জিনিস ভালো করে বলুন, আমি নির্ণয় করতে চাই কি? এরিয়া, তাই তো? আমি একটা কাজ করলাম, আমি এখান থেকে ওয়াই অক্ষের সমান্তরালে আমি কি করলাম? একটা সরলরেখা অঙ্কন করলাম যেটা কোনো না কোনো বিন্দুতে গিয়ে ছেদ করলো এক্স অক্ষের উপরে। আচ্ছা চলো এরকম করে সমান কতকগুলো ভাগে আমি কি করলাম? এই ক্ষেত্রফলটাকে ভাগ করে ফেললাম। সমান ক্ষেত্রফল সমান ভাগে বলতে কি বলতে চাইছি দেখো, তার উইথ অর্থাৎ সেটা যে যতটা চওড়া হচ্ছে এক্স অক্ষ বরাবর যতটা চওড়া সেই চওড়াটা আমি একই রাখছি। এরকম রেখে এই
ক্ষেত্রফলকে এরকম কতগুলো সেগমেন্টে আমি ভাগ করে ফেলছি, ভালো করে এটা বুঝবে। এরকম কতগুলো সেগমেন্টে একে আমি ভাগ করে ফেললাম এবং মনে করলাম যে এই প্রতিটা ভাগের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা একই, সরি প্রত্যেকটা ভাগ যে যতটা চওড়া সেই চওড়াটা কিন্তু একই, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি ভালো করে বুঝো, ধরো এখান থেকে আমি এইটুকু দূরত্বের কথা ভাবছি, এখান থেকে এইটুকু দূরত্ব, তাহলে আমি এই যে ডি বিন্দু থেকে এইদিকে পৌঁছালাম, এখানে পৌঁছালাম এই বিন্দুটায়, বোঝা গেল। পৌঁছালে এক্স অক্ষ বরাবর আমি কিছুটা অগ্রসর হলাম, মনে করো এক্স অক্ষ বরাবর আমি খুব সামান্য দূরত্ব অগ্রসর হয়েছি। খুব সামান্য দূরত্ব যদি হয় তাহলে সেটাকে আমি ডেল্টা এক্স দূরত্ব বলতে পারি, তাই তো। তাহলে দেখো, তাহলে আমি বলতে পারি কি, ওই দূরত্বটাকে আমি বলতে পারি ডেল্টা এক্স। ভালো করে জিনিসটাকে বুঝবে, তাহলে ওই দূরত্বটাকে আমি কি বলতে পারি, ডেল্টা এক্স বলতে পারি। এবার আমি ধরে নিলাম যে এই x1 ইকুয়াল টু এ, x1 ইকুয়াল টু এ এবং x2 ইকুয়াল টু বি। মানে কি, মানে আমি বলতে চাইলাম যে ও থেকে ডি পর্যন্ত যে দূরত্ব, সেই মূল বিন্দু থেকে সেই দূরত্বটা হলো x1, যেটা x1 ইকুয়াল টু আমি বললাম এ, এবং ও থেকে ই পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা আমি ধরলাম x2 এবং আমি বললাম x2 ইকুয়াল টু বি, ঠিক আছে। এবার দেখো, এবার আমি কি করেছি যে ডি থেকে ইর মাঝে এক্স অক্ষ বরাবর যতটা দূরত্ব রয়েছে সেই দূরত্বটাকে আমরা এন সংখ্যক সমান পার্টে ডিভাইড করে ফেলেছি। তাহলে কি করেছি, এন সংখ্যক সমান পার্টে ডিভাইড করেছি। তাহলে দেখো, ডি থেকে ই পর্যন্ত দূরত্ব বলতে আমরা কি বুঝি, ডিই ইকুয়াল টু, তুমি কি বলতে পারবে বলো তো, তুমি বলতে পারবে ডিই ইকুয়াল টু, ভালো করে বোঝো, ওই মাইনাস ওডি। দেখো, এই ওই দূরত্ব থেকে তুমি যদি ওডিটা বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকবে কোনটুকু, ডি। তাহলে তুমি লিখতে পারো ডিই ইকুয়াল টু, ওই মানে তুমি কত লিখেছিলে দেখো, ওই মানে তুমি লিখেছিলে x2, তাহলে লিখলাম x2 মাইনাস ওডি ইকুয়াল টু কত লিখেছিলে x1, তাহলে মাইনাস x1, বা তুমি কি লিখতে পারো, x2 ইকুয়াল টু তুমি লিখেছিলে b মাইনাস এ, এটা লিখেছিলে, তাই তো। তাহলে তুমি ডিই ইকুয়াল টু পেলে কত, ফাইনালি তুমি ডিই ইকুয়াল টু পেলে বি মাইনাস এ। এবার আমি বলছি যে ডি থেকে ই পর্যন্ত দূরত্ব তুমি কটা স্মল ডিভিশন করেছো, ধরে নাও ডি থেকে এ পর্যন্ত মানে ই পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে তুমি ভালো করে বোঝো, যে এখানে ডি থেকে ই পর্যন্ত যে দূরত্বটা সেই দূরত্বটা তুমি দেখালো এন সংখ্যক ভাগে ভাগ করেছো, এন সংখ্যক সমান ভাগে ভাগ করেছো। তাহলে প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত হবে বলো তো, একটা দণ্ড মনে করো এটা 50 মিটার লম্বা, তাহলে 50 মিটার লম্বা তুমি এটাকে দেখালো 10 ভাগে ভাগ করেছো, তাই তো। তাহলে প্রতিটা ভাগ কত হবে, তুমি 10 ভাগে যদি ভাগ করো তাহলে 50/10, তাই তো। তার মানে কি, যতটা টোটাল দৈর্ঘ্য ছিল সেটাকে তুমি 10 দিয়ে ভাগ করলে, কেননা 10টি সমান ভাগে ভাগ করতে হবে। ঠিক সেরকম ভাবে এখানে আমার টোটাল দূরত্ব কত, ডিই, তাহলে ডিইটাকে আমার কটা ভাগে ভাগ করতে হবে, এন সংখ্যক ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রতিটা ভাগের দৈর্ঘ্য হবে ডিই বাই এন, যেখানে ডিই মানে কত, ডিই মানে আমরা দেখেছি বি মাইনাস এ বাই এন। তাহলে এটাই হলো প্রতিটা যে ভাগ অর্থাৎ প্রতিটা সেগমেন্ট সেই ভাগের কি হলো, দৈর্ঘ্য। তাহলে এই যে প্রতিটা ভাগের দৈর্ঘ্য, সেই প্রতিটা ভাগের দৈর্ঘ্যটাকে আমরা বলছি ডেল এক্স। তাহলে ধরে নাও প্রতিটা ভাগের দৈর্ঘ্য হলো ডেল এক্স। তাহলে আমি এখানে লিখে রাখি যে, তার কারণ এই বাম দিকের গুলো আমাদের মুছে দিতে হবে, সেই জন্য এখানে লিখে রাখছি যে অতএব ডেল এক্স ইকুয়াল টু তুমি কি পেলে, ডেল এক্স ইকুয়াল টু পেলে ডিই বাই এন, which is equal to
বি মাইনাস এ বাই এন। তাহলে প্রতিটি ভাগের এই যে ডি থেকে ই পর্যন্ত এন সংখ্যক সমান ভাগে তুমি যে বিভাজিত করেছো তার প্রতিটি ভাগের দৈর্ঘ্য হলো ডেল এক্স পরিমাণ। ঠিক আছে, যেখানে ডেল এক্স ইকুয়াল টু তুমি পেলে বি মাইনাস এ বাই এন। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এসব নিয়ে জেনে আমি কি করব? জেনে অনেক কিছু করতে পারবো। আস্তে আস্তে আমরা ধৈর্য ধরে দেখতে থাকি যে জেনে আমরা কি করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক। এবার দেখো এখানে এ বিন্দুতে এই যে ফাংশনটা রয়েছে, ফাংশনটার এ বিন্দুতে ভ্যালু বা মান কত বলো তো? ফাংশনটার এ বিন্দুতে মান কত সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো এ বিন্দুতে ফাংশনটার ভ্যালু হলো ওয়াই ফাংশন অফ, দেখো এ বিন্দুতে এক্স এর ভ্যালু কত সেটাই আমাদের দেখতে হবে, তাই তো? তাহলে কেননা এক্স এর মান যেটা হবে সেই অনুসারে ওয়াই এর একটা মান হবে, তাই এক্স এর মান এ বিন্দুতে যেটা হবে সেটাই হচ্ছে ওই বিন্দুতে ওয়াই এর মান, তাই তো? তাহলে দেখে নিই যে ওই বিন্দুতে ফাংশনটার মান কত হয়। তাহলে ওই বিন্দুতে ফাংশনটার মান হলো, দেখো এ বিন্দুতে এক্স এর ভ্যালু পেতে গেলে তোমার কি করতে হবে? এখান থেকে একটা অবিলম্ব অঙ্কন করতে হবে, অরিজিন থেকে তার দূরত্ব দেখতে হবে। তাহলে অরিজিন থেকে দূরত্ব দেখলে তুমি কত পেলে? x1 পেলে, বা তুমি লিখতে পারতে f1, x1 এর জায়গায় তুমি কি লিখতে পারতে? a, যেহেতু আমরা ধরে নিয়েছি যে x1 ইকুয়াল টু a, তাই তো? তাহলে তুমি লিখলে y ইকুয়াল টু f অফ a। তাহলে এ বিন্দুতে ফাংশনের ভ্যালুটা কত হলো? ফাংশনের ভ্যালু হলো, এ বিন্দুতে ফাংশনের ভ্যালু y ইকুয়াল টু তুমি পেলে f অফ a, কিন্তু বোঝা গেল? আচ্ছা, তাহলে ওখানে y এর ভ্যালু তুমি পেয়ে গেলে, মানে তুমি a থেকে d পর্যন্ত উচ্চতা পেয়ে গেলে না আসলে? তাহলে তুমি a থেকে d পর্যন্ত উচ্চতা কিন্তু পেয়ে গেছো। ঠিক আছে, তার কারণ y এর মান পাওয়া মানেই কি? এই উচ্চতাটা পাওয়া। তার কারণ এদিক বরাবর তো আমরা x অক্ষ নিয়েছি আর এদিক বরাবর আমরা y অক্ষ নিয়েছি। তাহলে আমরা জেনে ফেললাম যে y এর ভ্যালু কত, অর্থাৎ AD এর ভ্যালু কত। তাহলে AD এর ভ্যালু যখনই আমরা জেনে ফেললাম, তারপরে এখান থেকে এই D থেকে ধরো, এদিকে আমি প্রত্যেকটা নামকরণ করি, তুমি ধরো D1 এ গেলে, তাহলে D থেকে D1 পর্যন্ত দূরত্ব কত? D থেকে D1 পর্যন্ত দূরত্ব কত দূর গিয়েছিলাম এদিকে আমরা? ডেল্টা এক্স পরিমাণ, তাই তো? তাহলে আমি এই যে আয়তাকার ক্ষেত্র পাওয়া গেল, সেই যে ক্ষেত্র আমরা পেলাম, সেই ক্ষেত্রের আমরা প্রস্থ পেয়ে গেলাম ডেল্টা এক্স পরিমাণ, আর দৈর্ঘ্য পেয়ে গেলাম এডি। এডির মান কত? এফ এ, তাই তো? তাহলে আমরা এই যে দৈর্ঘ্য পেয়ে গেলাম আর প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? তাহলে ক্ষেত্রফলটা হবে কত? এফ অফ এ ইন্টু ডেল্টা এক্স, এটা হলো ক্ষেত্রফল। তাহলে প্রথম এই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা পরপর এই সবগুলো ক্ষেত্রফল আমরা নির্ণয় করব কিভাবে সেটা দেখার চেষ্টা করি। এবার তুমি দেখো এখান থেকে এটা জুড়ে দাও, জুড়ে দিয়ে এই ক্ষেত্রফলটা এর পরেরটা, অর্থাৎ এই যে নতুন আয়তাকার ক্ষেত্র আমরা তৈরি করলাম তার ক্ষেত্রফলটা নির্ণয় করো। তাহলে এই যে নতুন আয়তাকার ক্ষেত্র তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে চাই, ধরি এটা D2 বিন্দু। তাহলে এই পরবর্তী আয়তাকার ক্ষেত্র যেটা আমরা পেলাম সেটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তাহলে প্রথম আমাদের কি জানতে হবে? প্রথম আমাদের জানতে হবে এই যে বিন্দু, এই বিন্দুটাই মনে করি A1 বিন্দু। তাহলে এই A1 বিন্দুতে y এর মান কত সেটা আমাদের জানতে হবে। সেটা জানলেই A1 D1, A1 থেকে D1 পর্যন্ত দূরত্ব, অর্থাৎ y অক্ষ বরাবর মোট দূরত্ব, সেটা আমরা পেয়ে যাব। অর্থাৎ যে আয়তক্ষেত্রটা ছিল তার দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। আর D1 D2 সেটাই হচ্ছে ওর কি হবে? প্রস্থ হবে, তাই তো? তাহলে আমরা এবার আমরা কি করব দেখি। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, তাহলে এ বিন্দুতে যখন আমরা দেখব, এ বিন্দুতে এই ফাংশনটার ভ্যালু কত, মানে A1 বিন্দুতে এই ফাংশনটার ভ্যালু কত সেটা দেখার চেষ্টা করি। তাহলে A1 বিন্দুতে ভালো করে দেখো, ফাংশনটার ভ্যালু এখন হয়ে যাবে এফ অফ, দেখো এক্স এর জায়গায় এখন আমাদের কত বসাতে হবে? আমি কিন্তু কোথায় পৌঁছে গেছি? D1 এ পৌঁছে গেছি। আমরা D পর্যন্ত দূরত্ব জানতাম A, D পর্যন্ত দূরত্ব জানতাম কত? A, তাই না?
আরো d1 দূরত্ব, d থেকে d1 দূরত্ব চলে গেছি, তাহলে আরো কতটা চলে গেছি, ডেল্টা এক্স পরিমাণ। তার মানে এইখানে কি পাবো, a প্লাস ডেল্টা এক্স, এটাই হলো y এর ভ্যালু, অর্থাৎ a1 d1 এর ভ্যালু, তাই তো। তাহলে a1 d1 এর ভ্যালু পেলাম কত, a1 d1 এর ভ্যালু পেলাম f অফ a প্লাস ডেল্টা এক্স, তাই তো, এটা পেলাম। আর এই যে এইটুকু যে দৈর্ঘ্যটা, এই যে এইটুকু দৈর্ঘ্যটা d1 থেকে d2 পর্যন্ত দৈর্ঘ্যটা, সেটা তো আমরা প্রত্যেকটা সমান দৈর্ঘ্যে ভাগ করে নিয়েছিলাম, তাই না। তাহলে d1 থেকে d2 পর্যন্ত দৈর্ঘ্য কত, ডেল্টা এক্স, কেননা প্রত্যেকটা তো সমান, n সংখ্যক সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম, d থেকে e পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম। তাহলে d1 থেকে d2 পর্যন্ত দূরত্ব কত, সেটাও হয়ে যাবে ডেল্টা এক্স পরিমাণ, তাই না। তাহলে আমরা a1 d1 জেনে গেলাম, আবার এইটুকু ডেল্টা এক্স হলো। তাহলে আবার এর সঙ্গে যদি আমরা গুণ করি ডেল্টা এক্স, তাহলে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ওটার আমরা ক্ষেত্রফলটা জানতে পারলাম, তাই তো। এবার এই দুটো ক্ষেত্রফলকে আমরা যোগ করলাম, যোগ করলে আমাদের এই দুটো যে রেক্ট্যাঙ্গুলার শেপ আমাদের আছে, দুটো শেপের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারলাম। চলো এবার পরেরটার ক্ষেত্রফল নির্ণয় করা যাক। দেখো ভালো করে খেয়াল করো, পরেরটা এটা হয়ে গেল। তাহলে আমার এখন ধরো আমি পৌঁছেছি a2 বিন্দুতে, তাহলে a2 বিন্দুতে আমাদের জানতে হবে y এর মান কত। তাহলে a2 বিন্দুতে y এর মান কত জানতে হবে। তাহলে y এর মান ডিপেন্ড করে কার উপরে, y এর মান ডিপেন্ড করে ফাংশন অফ, যেহেতু y ফাংশন অফ x, তাহলে ডিপেন্ড করে x এর মানের উপরে। তাহলে a2 বিন্দুর থেকে যদি আমরা এই যে প্রজেকশনটা আমরা টেনেছি, এই প্রজেকশনটা আমরা টেনেছি, টানলে এটা ছেদ করেছে কোথায়, d2 তে গিয়ে। তাহলে d2 পর্যন্ত আমরা পৌঁছবো কোথার থেকে, ও থেকে পৌঁছবো। তাহলে ও থেকে d2 পর্যন্ত দূরত্ব কত, ভালো করে ভাবো। ও থেকে d2 পর্যন্ত দূরত্ব আমরা এরকম সেগমেন্টে ভাগ করে লিখতে পারি, দেখো ও থেকে d পর্যন্ত দূরত্ব প্লাস d থেকে d1 পর্যন্ত দূরত্ব প্লাস d1 থেকে d2 পর্যন্ত দূরত্ব। এই সব দূরত্ব যোগ করলে তবেই তো আমরা ও থেকে d2 পর্যন্ত দূরত্ব খুঁজে পেয়ে যাব। তাহলে দেখো OD ইকুয়াল টু কত নিয়েছিলাম, OD ইকুয়াল টু ছিল a, d1 d1টা কত, ডেল্টা এক্স, আবার d1 d2 মানে কত, সেটাও ডেল্টা এক্স। তাহলে কি পেলাম, a প্লাস 2 ইন্টু ডেল্টা এক্স, তাই তো। তাহলে এর পরের পার্টটা, অর্থাৎ এই যে a2 পয়েন্টে y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু হবে f অফ কি হবে দেখি, f অফ a প্লাস 2 ডেল্টা এক্স, এটা হবে, তাই তো। তাহলে a2 বিন্দুতে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে a2 বিন্দুতে y এর ভ্যালু যদি জানা হয়ে যায়, তাহলে এইবার এখানে আমরা আর একটা দূরত্ব যাই, d3 পর্যন্ত পৌঁছে গেলাম। তাহলে দেখো d2 থেকে d3 পর্যন্ত দূরত্ব কত, আবার ডেল্টা এক্স পরিমাণ। তাহলে এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল, আবার আমরা এটা দৈর্ঘ্য ভাববো, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তাহলে সেক্ষেত্রে ওই ক্ষেত্রফলটা আমরা কত পাবো, ওই ক্ষেত্রফলটা আমরা পাবো f অফ a প্লাস 2 ডেল্টা এক্স, 2 ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স, এই ভ্যালুটা আমরা পাবো। বোঝাতে পারলাম, ভালো করে বুঝবে। তারপর এইবার এইভাবে আমরা পরেরটা কি পাবো, f অফ a প্লাস, এখানে 2 ডেল্টা এক্স পেয়েছিলাম, সেটা 3 ডেল্টা এক্স পাবো। তার কারণ এবার তো আমি এত দূর পৌঁছে গেছি, তাই না। তাহলে এত দূর পর্যন্ত আমি জানি a, তারপর কটা ধাপ গেলাম, একটা দুটো তিনটে, তাহলে এখানে a প্লাস 3 ডেল্টা এক্স, এটা পেয়ে যাব। এটা হবে y এর ভ্যালু। y এর ভ্যালু জানা হয়ে গেলে আবার আর একটা x এর ভ্যালু ডেল্টা এক্স নিয়ে পরেরটা নির্ণয় করতে পারবো। তাহলে এই রকম ভাবে এগোতে এগোতে আমি দেখো এটা নির্ণয় করতে পারবো, এটা নির্ণয় করতে পারবো, এটা নির্ণয় করতে পারবো। এইভাবে পরপর এগোলে আমি এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, এই প্রত্যেকটা ক্ষেত্রফল আমি আস্তে আস্তে নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমি যদি n সংখ্যক ভাগে ভাগ করে থাকি, তাহলে
এইভাবে ডট ডট করে আমি যদি প্লাস করতে থাকি তাহলে ফাইনালি আমরা যেটা পাবো সেটা কত হবে এফ অফ এ প্লাস, এখানে যেমন 2 ডেল্টা এক্স হচ্ছিল তাহলে সেটা হবে এন ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। তাহলে এইভাবে আমরা পেয়ে যাব কি একটা এরিয়া পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইভাবে যোগ করতে করতে আমরা পেলাম একটা এরিয়া, ধরি সেটা আমরা বললাম আই ড্যাশ। তাহলে এই যে আই ড্যাশ নামক আমরা একটা এরিয়া পেলাম, এই যে টোটাল যোগটা আমরা করছি সেই যোগটার মাধ্যমে আমরা আই ড্যাশ নামক এরিয়া পেলাম। কিন্তু একটা কনসার্ন কিন্তু থেকেই গেল। কি থেকে গেল? তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা তাহলে এবার এই যে ছোট্ট ছোট্ট অংশগুলো যেগুলো আমি শেড করছি, এবার ভালো করে দেখো, এই যে অংশগুলো এদের ক্ষেত্রফল তো আমি জানতে পারিনি। তার কারণ এই যে অ্যাডিশনটা আমরা করেছি অর্থাৎ যোগটা করেছি তাতে এইটুকু ছোট ছোট ক্ষেত্রফল কি আমরা যোগ করতে পেরেছি? একদম পারিনি। তাহলে ইন্টিগ্রেশন শিখে এত সময় শিখে আমাদের লাভটা কি হলো? এত এফ টেপ এনে আমাদের লাভটা কি হলো? এইটুকু জায়গা তো বাদই পড়ে গেল। তাহলে যদি বাদই পড়ে যায় তাহলে আমি কিভাবে শিখবো, তাই না? তাহলে দেখো এবার একটা মজার জিনিস উপলব্ধি করবে তোমরা। দেখো ধরে নাও যে এই যে ডিই, যে ডিটাকে, এই যে ডিই দৈর্ঘ্যটাকে আমি স্মল স্মল সেগমেন্টে ভাগ করেছিলাম, যেখানে এন সংখ্যক ভাগে ভাগ করার ফলে প্রতিটা ভাগ হয়েছিল ডেল্টা এক্স পরিমাণ। এবার তুমি ভালো করে খেয়াল করো যে তুমি যদি এই যে ডেল্টা এক্স মানে কি ছিল আসলে আমরা পেয়েছিলাম বি মাইনাস এ বাই এন। এবার তুমি ভালো করে দেখো এই ডি থেকে ইর মধ্যে তুমি প্রথমে 10টা ভাগ করলে, 10টা সমান ভাগ করলে, তাহলে 10টা সমান ভাগ করলে তুমি যেটা পাবে, তুমি যদি 20টা ভাগ করো তাহলে প্রত্যেকটা ভাগ আরো ছোট হবে না বড় হয়ে যাবে? তুমি প্রথমে কি করেছিলে, ডি থেকে ই পর্যন্ত যে পার্ট রয়েছে তাকে তুমি ধরো 1 2 3 4 5 6 7, আচ্ছা আমি ধরে নিই তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে তুমি ধরে নিলে এই 8টা সমান ভাগে ভাগ করেছো, প্রত্যেকটা ভাগ সমান আমি ধরে নিলাম। তাহলে তুমি 8টা ভাগ করেছো, 8টা ভাগ করলে প্রতিটা ভাগের এই যে দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্যটা থাকলো সেটা যেমন রয়েছে, তুমি যদি এটাকে আরো এরকম ভাবে প্রত্যেকটা ভাগকে আরো 2টো করে বাড়িয়ে দিতে তাহলে কি হলো 2টো 4টে 6টা 8টা 10টা 12টা 14টা 16টা ভাগ করলে, তাহলে আগে তুমি ভাগ করেছিলে তখন এতটা ছিল ডেল্টা এক্স এর ভ্যালু, তাই তো? এখন তাকে ছোট করে দিলে বলে ডেল্টা এক্স এর ভ্যালু আরো ছোট হয়ে গেল না? এবার তুমি যদি একে আরো ছোট করো, তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু এবার আরো ছোট হয়ে যাবে, তাই তো? তার মানে কি যে ডেল্টা এক্স এর ভ্যালু কমছে কখন? যখন তোমার এন এর পরিমাণ বাড়ছে। অর্থাৎ এই যে এরিয়াটা রয়েছে, এই যে কার্ভ অর্থাৎ গ্রাফ, সেই গ্রাফটা যে এরিয়াটা ঘিরে রয়েছে সেই এরিয়াটা যদি সেটাকে যদি আমরা অনেক স্মলেস্ট সেগমেন্টে ভাগ করে ফেলি তাহলে এন এর সংখ্যা অর্থাৎ যে ভাগ আমরা করব সেই ভাগের সংখ্যা বেড়ে যাবে। ভাগের সংখ্যা বেড়ে যাবে মানে অটোমেটিক্যালি ডেল্টা এক্স এর পরিমাণ কি হয়ে যাবে? খুব ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে দেখো তুমি গাণিতিকভাবে বলতে পারো না যে যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে, n মানে এর মধ্যে অসংখ্য ভাগে তুমি যদি ভাগ করে ফেলো, যুক্তিতে এসো, এই ডি থেকে ই পর্যন্ত দৈর্ঘ্যকে তুমি যদি অসংখ্য ভাগে ভাগ করে ফেলো, তুমি স্বাভাবিকভাবে ভাবো, আমি দৈর্ঘ্যের কথা বলেছি তো, আমি একটা উদাহরণ দিই। তোমার কাছে একটা আঁক আছে, ঠিক আছে, সেই আঁকটা নিয়ে তুমি বাড়ি এসেছো, বাড়ি এসে একটা দা নিয়ে বসেছো, তোমার বাড়ি 5 জন মেম্বার রয়েছে, সেই 5 জন মেম্বার সমান ভাগে তুমি আঁকটাকে কেটে কেটে ভাগ করে তুমি সবাইকে দিলে। এখন তোমার বাড়ি 5 জনের জায়গায় দেখা গেল পাশের বাড়ির থেকে আর 2টো বাচ্চা চলে এলো, তাহলে কি হবে? যে কোনো একটা আঁককে তুমি আবার 2টো খণ্ডে বিভক্ত করে তুমি তাদেরকে দিলে, তাই তো? এবার পুরো গ্রাম যদি তোমার বাড়ি চলে আসে,
পুরো গ্রাম যদি তোমার বাড়ি চলে আসে ওই আখটা খাওয়ার জন্য, তাহলে তুমি দেখালো দিতেই হবে এবং তুমি দেবে ওদের, তাহলে তখন কি হবে, বিভাজনটা ছোট হতে 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 একেবারে আণবিক স্তরে পৌঁছে যায় যদি, তাহলে কি হবে, ভাগ করতে করতে একদম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে তাদেরকে দিতে থাকলে, তাই তো। তার মানে তুমি ভাবতে পারছো যে কটা লোককে আখ ভাগ করে দেওয়া যায়, আমি বলতে পারি, গ্যারান্টি সহকারে বলতে পারি যে ওর থেকে বেশি সংখ্যক লোককেও ওই আখ ভাগ করে দেওয়া সম্ভব। কিভাবে? যদি আমরা আণবিক স্তরে চিন্তা করি, ভাগ করতে করতে অনেকটা ক্ষুদ্র করে ফেলি, তাহলে সেটা হতেই পারে, তাই তো। তাহলে ভালো করে বোঝো, যখন আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্তরে ভেঙে ফেলবো, অর্থাৎ এই এন এর মান যখন ভীষণ বেশি হয়ে যাবে, ঠিক আছে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াতে স্ট্রিপে, এই যে স্ট্রিপ মোটা করে বোঝানোর জন্য আঁকা হয়েছে, সরু স্ট্রিপ করলে তুমি বুঝতে পারতে না, তাই তো, বরং আরও মোটা করে আঁকলে সুবিধাজনক হতো। তাহলে তুমি যদি আরও এই যে রেখাটা এদিকে আছে, তুমি এটাকে আরও এইদিকে সরিয়ে নিয়ে আসতে, অর্থাৎ তুমি যদি এত কাছাকাছি এসে তুমি যদি আবার একটা রেখা কল্পনা করতে, তাহলে কি হতো, এনটা, এই এন এর মান বেড়ে যেত। তাহলে আমি বলতে পারি যখন এন টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, তখন দেন ডেল এক্স টেন্ডস টু 0 হয়ে যাবে। এটা আমরা বলতে পারি যে ডেল এক্স টেন্ডস টু 0 হয়ে যাবে, তাই তো। এবার দেখো এতে কি মজা আসছে, দেখো ভালো করে বোঝো। তুমি যখন এটাকে খুব কাছাকাছি নিয়ে কল্পনা করছো, তখন এই যে দাগটা রয়েছে, সেই এই যে প্রথম যে আমরা প্রজেকশনটা টেনেছিলাম, সেই প্রজেকশনের অলমোস্ট গায়ে আরেকটা এই যে রেখা চলে আসবে, তাহলে তার মাঝখানে যে এরিয়া হবে, সেই এরিয়াটা স্মলেস্ট এরিয়া হবে, খুব ক্ষুদ্র হবে, তাই তো। তাহলে খুব ক্ষুদ্র যদি এরিয়া হয়ে থাকে, তাহলে মাঝখান থেকে এই যে বড় অংশ বাদ যাচ্ছিল, সেই বড় অংশ এরিয়াটা কিন্তু আর বাদ পড়বে না, তাই তো। তার মানে সেই একই ক্যালকুলেশনে যখন আমরা লিমিট বলে দেব ডেল্টা এক্স টেন্ডস টু 0, সেই সময় ওইটুকু এরিয়া যে কালো কালো শেডেড রিজিয়ন আমরা দিয়েছিলাম, যেটা বাদ পড়ে যাচ্ছিল আমাদের ক্যালকুলেশন থেকে, সেটা কিন্তু আর বাদ পড়বে না, সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে যদি এই যুক্তিতেই আমরা সমাধান করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই শ্যাডেড রিজিয়নগুলোরও এরিয়া আমরা যোগ করতে পারবো, যখন আমরা বলে দেব লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, ঠিক আছে। তাই সেগুলোকে আমরা কিভাবে লিখবো, এবার সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো দেখো, এত সময় পর্যন্ত এখান থেকে আমি এই পর্যন্ত এসে উপস্থিত হয়েছিলাম। তো এই পর্যন্ত যেটা এসছি, সেটা আমরা গাণিতিকভাবে কি লিখতে পারি দেখি। দেখো, এই যে ইকুয়েশনটা, যে আই ড্যাশ ইকুয়াল টু আমরা এটা পেলাম, এত বড় ইকুয়েশন সবসময় লেখা, এই প্রত্যেকটা যোগ ফর্মে কিন্তু রয়েছে, ঠিক আছে। এখন মাঝখানে আমি ডট ডট দিয়েছি, তার কারণে এরকম যোগ অসংখ্য হতে পারে। আমরা 1 2 3 থার্ড টার্ম পর্যন্ত গিয়েছি, তারপরে এর মাঝখানে অসংখ্য টার্ম রয়েছে, আমরা ধরো nth টার্ম পর্যন্ত গিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো একটা জিনিস দেখো, একদম লাস্ট টার্ম যেটা হবে সেটা কি হবে, এখান থেকে আমরা একটা জিনিস দেখি যে লাস্ট টার্ম যেটা হবে সেটা কিন্তু এইরূপ হবে, যে এফ এ প্লাস, এখানে যেমন আমরা দেখছিলাম যদি n সংখ্যক ভাগে আমরা বিভাজন করি, তাহলে এখানে 2 যায়, এখানে যেমন 2 হয়েছিল, সেখানে তখন কি হবে, n মাইনাস 1 ইন্টু ডেল এক্স। আচ্ছা, এটা তাহলে আমি কেমন ব্র্যাকেট দেবো, এটা তাহলে আমরা একটা কাজ করি, এটা তাহলে আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, ডেল এক্স, এটা কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এবার এই আই ড্যাশকে আমরা সাধারণ বা জেনারেল ভাবে কেমন লিখতে পারি দেখি, একটু আলাদা কালি দিয়ে লিখি। সাধারণভাবে এই যোগটাকে আমরা লিখতে পারি একটা চিহ্নের সাহায্যে, যে চিহ্নটাকে আমরা বলি সামেশন সিম্বল। তাহলে এই সিম্বলটা হলো সামেশন সিম্বল। আমরা লিখলাম এফ অফ এক্স আই ডেল এক্স, তাহলে এটা লিখলাম, যেখানে আই এর লিমিট করে দিলাম I1 to n। দেখো, তাহলে এত বড় টার্মটাকে হঠাৎ করে আমি এ আবার কি লিখলাম,
মনে আসতে পারে এ আবার কি লিখলাম। দেখো এটা হচ্ছে এই বড় একটা টার্মকে যদি আমরা জেনারেল অর্থাৎ সাধারণভাবে লিখি তাহলে সাধারণভাবে লেখার একটা উপায়, যেখানে এই যে চিহ্নটা আমরা ইউজ করেছি সেই চিহ্নটার নাম হচ্ছে সামেশন। সামেশন মানে আসলে যোগ। তাহলে একাধিক টার্মকে যোগ, যদি একাধিক টার্মের যোগ হয় এবং তার একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে তাদেরকে যোগ করা হয় তাহলে তাদেরকে এরকম সামেশন ফর্মেও আমরা লিখতে পারি। নিয়ম বলতে আমরা কি বোঝাচ্ছি, দেখো ওয়েন এখানে আমরা সামেশনের লিমিট দিয়েছি, দেখো লোয়ার লিমিট 1 আপার লিমিট n, তার মানে আমরা 1 নম্বর টার্ম থেকে n তম টার্ম পর্যন্ত যোগ করব, সেইটা বোঝানোর জন্য আমরা এটা লিখেছি। এটা এখান থেকে কি ভ্যালু পাওয়া যায়, দেখো 1 নম্বর প্রথম যে যোগটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে, সেখানে 1 নম্বর পার্টে আমরা কি নিয়েছিলাম বলো তো, f অফ 1 নম্বর পার্ট বলতে আমরা কোনটা নিয়েছিলাম, x1 নিয়েছিলাম, তাই তো, যেখানে x1 তাহলে এটা আমরা বলতে পারি x1। 1 নম্বর টার্মটা যদি আমরা খুঁজে বার করতে চাই তাহলে আমরা লিখবো কিন্তু এইটা, তাহলে এর মধ্যে কিন্তু এই টার্মটা লুকিয়ে আছে 1 নম্বর টার্ম। আচ্ছা 2 নম্বর টার্ম কি আছে, 2 নম্বর টার্ম রয়েছে x এর এই i এর জায়গায় তখন আমরা কত বসাবো, 2 বসাবো, তাহলে x2 del x, এটা হচ্ছে 2 নম্বর টার্ম। সিমিলারলি 3 নম্বর টার্ম কি, f x3 del x, এটা হচ্ছে 3 নম্বর টার্ম। এবার দেখো 1 নম্বর টার্ম কি ছিল, x1 এর ভ্যালু আমরা কত নিয়েছিলাম, x1 এর ভ্যালু আমরা a নিয়েছিলাম, তাহলে এটাকেই আমরা বলতে পারি f of a del x। দেখো তোমার ফার্স্ট টার্ম কত ছিল, f of a del x। আচ্ছা সেকেন্ড টার্মে দেখি x2 আমরা কত নিয়েছিলাম, x2 বলতে এই পর্যন্ত x1 ছিল আর এই পর্যন্ত d1 পর্যন্ত যোগ করলে তবেই x2 পাওয়া যাবে, তাহলে x2 কত ছিল, x1 প্লাস del x, তার মানে কি x1 মানে a ধরেছিলাম, তাহলে a প্লাস del x, তাহলে এখান থেকে f of a প্লাস del x, ঠিক আছে, ইন্টু del x। তোমার সেকেন্ড টার্ম কি ছিল, দেখো সেকেন্ড টার্ম কিন্তু ওটাই ছিল, তাই না। ঠিক সেরকম করে x3 মানে এই টার্মটা কি হবে, f of x3, তার মানে এখানে পৌঁছলাম, তাই তো, তাহলে a প্লাস 2 del x ইন্টু del x, এইটা, তাহলে এটা কোনটা ছিল, এই থার্ড টার্মটা ছিল। এরকম ভাবে আমরা n তম টার্ম পর্যন্ত পরপর এগিয়ে গিয়েছিলাম, তাই তো। তাহলে এই যে সব টার্ম সেই টার্মগুলো যোগ রূপে রয়েছে, অ্যাডিশন ফর্মে রয়েছে, সেটা বোঝানোর জন্য আমরা এই সাম চিহ্নটা ইউজ করি বা সামেশন চিহ্নটা ইউজ করে থাকি, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এই যে সামেশনটা, এটাকে যদি সামেশন আকারে লিখি আমরা তাহলে আমরা এই ফর্মে লিখতে পারি। এবার এই সামেশনে আমরা লিমিট প্রয়োগ করব, খুব ভালো করে দেখো, এই সামেশনে আমরা লিমিট প্রয়োগ করব। আমরা বলেছি যে যখন n টেন্ডস টু 0, অর্থাৎ এই যে ক্ষেত্রফলগুলো আমরা প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রাইপে ভাগ করে নিয়েছিলাম, এগুলো যখন খুব কাছাকাছি হবে, তার মানে কি অনেকগুলো এই ডি আর এর মাঝে যদি অসংখ্য ভাগ আমরা করে থাকি তখন n অসংখ্য হবে, তাই তো, সরি 0 নয়, n তখন অসংখ্য হবে অর্থাৎ টেন্ডস টু ইনফিনিটি হবে, তাহলে n অসীম সংখ্যক হবে অর্থাৎ অসীম সংখ্যক ভাগ আমরা করব, ঠিক আছে। তার মানে অসীম সংখ্যক ভাগ করে ফেলে দিলে ডেল্টা x খুব ক্ষুদ্র হয়ে যাবে অর্থাৎ টেন্ডস টু 0 হয়ে যাবে, তাই তো। তার মানে যখন আমরা একটা লিমিট বলে দেব, যখন আমরা এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি সেই ইকুয়েশনে আমরা একটা পার্টিকুলার লিমিট ইউজ করব, দেখো লিমিট আমরা বলে দিলাম কি যে ডেল্টা x টেন্ডস টু 0, তখনই লিমিট ইউজ করলে তবেই তো এই প্রপার যোগটা আমরা করতে পারবো। এই যে যোগটা আমরা করেছিলাম সেটা কিন্তু কোনো স্পেসিফিক যোগ নয়, সেটা কিন্তু একটা স্পেসিফিক যোগ, যেখানে এই যে শেডেড রিজিয়ন কালো কালি দিয়ে আমরা যে শেডগুলো করে রেখেছিলাম, এই যে শেডেড রিজিয়ন, সেই শেডেড রিজিয়নগুলোর যোগফল কিন্তু আমি পাইনি, কিন্তু এরও যোগফল এরই মারফত আমি পেয়ে যাব যখন আমি বলবো ডেল্টা x খুব ক্ষুদ্র, সেই সময় এর যোগফলটা আমি পেয়ে যাব। তাই বলবো লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, when লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, সেই সময় এই সামেশনটা আমি কেমন লিখতে পারবো, i ইকুয়াল টু 1 to n f of xi del x, এই ফর্মে তখন আমি i ড্যাশ কে লিখতে পারবো, তাই তো। তাহলে তখন i ড্যাশটার i ড্যাশ থাকে না, তাই আমি ওটাকে i লিখলাম, ঠিক আছে। এই জিনিসটাকেই, এই যে লিমিট আমরা বসিয়ে দিলাম, এই জিনিসটাকেই আমরা নতুন একটা ম্যাথমেটিক্যাল টুল হিসেবে
আমরা বলবো। ঠিক আগে যেমন ডেরিভেটিভের ক্যালকুলেশনে আমরা এরকম ডেল ওয়াই বাই ডেল এক্স, তারপর যখন লিমিট ওটা করে দিয়েছিলাম যে ডেল এক্স টেন্স টু 0, তখন এটাকে আমি লিখেছিলাম ডিওয়াই ডিএক্স, তাই না? এরকম ফর্মে আমরা লিখেছিলাম। ঠিক সেরকম এখানে এই যে সামেশনটা রয়েছে, সেই সামেশনে যখন আমরা এই লিমিটটা প্রয়োগ করে দেব, তখন এইটাকে আমাদের লেখার নিয়ম হয়ে যাবে একটুখানি আলাদা। তখন এইটাকে আমরা কেমন লিখতে পারবো দেখি। তখন এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন, তখন এটাকে আমরা এমনভাবে লিখবো, আলাদা করে লিখি। তখন এই আইটাকে আমরা লিখবো এমনভাবে, জায়গা হবে না, এটা মুছে দিলাম। তখন এই আইটাকে লিখবো আমরা এমনভাবে, আই ইকুয়াল টু, এই চিহ্নটা আমরা দেব এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এইবার দেখো এখানে যোগ আমরা কোথার থেকে করেছি, ভ্যারিয়েবল। কোথার থেকে? ভ্যারিয়েবলের প্রাথমিক ভ্যালু কত ছিল? এ ছিল। তারপর ই পয়েন্টে গিয়ে ভ্যারিয়েবলের ভ্যালু কত হলো? বি। তার মানে এখানে এই ইন্টিগ্রেশনটা আমরা করেছি এর থেকে বি পর্যন্ত। এই এটাকে বলা হয় এই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট। কি বলা হয়? লোয়ার লিমিট। আর এই যে বি, এটাকে আমরা বলি আপার লিমিট। তাহলে এটাকে আমরা কি বলি? আপার লিমিট। তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট জানলাম এবং আপার লিমিট জানলাম। লোয়ার লিমিট কি? যেখান থেকে ইন্টিগ্রেশনটা শুরু হয়েছে আর যতদূর পর্যন্ত আমরা যোগ করতে চাই সেটা হচ্ছে আপার লিমিট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ইন্টিগ্রেশনের অস্তিত্ব কিভাবে আসে। তার মানে একটা বড় রাশিকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাশির যোগফল রূপে আমরা ভেবে নিতে পারি এবং সেটাই আসলে ইন্টিগ্রেশন। তাহলে বুঝলাম যে একটা বৃহৎ ক্ষেত্রফলকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলে ভাগ করা, ভেঙে ফেলা যায়, তাই তো? তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলের যোগফল রূপে একটা বৃহৎ ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করতে পারি, তাই তো? এবার হঠাৎ করে ক্ষেত্রফল 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 এত সময় পর্যন্ত পাগলের মতো শুধু ক্ষেত্রফলই বুঝিয়ে যাচ্ছি তোমাদের। তা ক্ষেত্রফল জেনে কি হবে? দেশে কি ক্ষেত্রফল ছাড়া আর কোনো ভ্যালুয়েবল কোয়ান্টিটি নেই? অবশ্যই আছে, কিন্তু ক্ষেত্রফল জানলাম তার অনেকগুলো কারণ আছে বাবু। কারণ হচ্ছে এই, খুব মজার বিষয়, কারণটা জানলে মজাটা আরো বেশি হয়ে যাবে। দেখো, ক্ষেত্রফল অনেক কিছু প্রকাশ করতে পারে, ক্ষেত্রফল অনেক কিছু প্রকাশ করতে পারে। দেখো, যদি একটা সমতরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র আমরা অঙ্কন করি, সাপোজ এদিক বরাবর আমরা টাইম অ্যাক্সিস নিলাম, এদিক বরাবর আমরা নিলাম ভেলোসিটি। তাহলে একটা সমবেগে গতিশীল কণার, সমতরণে গতিশীল কণার আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে বেগ সময় লেখচিত্র অঙ্কন করলাম, এই লেখচিত্রের গ্রাফটা, এই যে লেখচিত্রের গ্রাফ, লেখচিত্রে এই যে গ্রাফটা আমি অঙ্কন করেছি, সেখানে এই গ্রাফের ও থেকে এ বিন্দুতে আমি গেলাম, গিয়ে ওখান থেকে একটা প্রজেকশন টানলাম টাইম অ্যাক্সিসের উপরে, বি আর একটা বিন্দু পাওয়া গেল। এই যে ও এ বি ত্রিভুজ, এই ও এ বি ত্রিভুজ আসলে কি প্রকাশ করে? ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো? ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি। ভূমি কোনটা? এই ত্রিভুজের ভূমি কোনটা? এই ত্রিভুজের ভূমি হচ্ছে ও বি। তাহলে হাফ ইন্টু ও বি ইন্টু উচ্চতা। উচ্চতা কত? এ বি, তাই তো? তাহলে এখানে এটা কি হবে? ওবি মানে কত? ওবি মানে কিন্তু টাইম আসলে, তাই না? তাহলে এটা হবে টাইম কিন্তু। আর এবি আসলে কি? এবি আসলে ভেলোসিটি। তাহলে এই পর্যন্ত যে গতিবেগ সেটাই হচ্ছে এবি। তাহলে হাফ ইন্টু ভি ইন্টু টি, সেটাই কিন্তু এর এরিয়া, তাই না? তার মানে এই যে গ্রাফের এরিয়া, সেই গ্রাফের এরিয়াটা কিন্তু কি হলো? হাফ ইন্টু ভিটি। ঠিক আছে, ভেলোসিটি ইন্টু টাইম। এবার দেখো, ভেলোসিটি মানে কি জিনিস? ভেলোসিটি মানে, আচ্ছা এরিয়া এখানে এ দ্বারা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ভেলোসিটি মানে কি জিনিস? সরণ বাই সময়। ভালো করে বুঝো, সরণ বাই সময়। তাহলে সময় সময় ওখান থেকে কেটে দিলে তুমি কি পাবে বলো তো? তুমি পাবে সরণ। তার মানে দেখো যে এরিয়া, গ্রাফের এরিয়া বিভিন্ন মানকে প্রকাশ করতে পারে, কিন্তু গ্রাফটা কার হবে তার উপরে ভিত্তি করে গ্রাফের এরিয়া বিভিন্ন রকম মানকে প্রকাশ করবে। চলো পরবর্তীতে আমরা, এরপরে আমরা সেই চ্যাপ্টারেই তো মূলত পড়াশোনা করছি,
ওয়ান ডাইমেনশনাল মোশন, তাহলে এখানে তো গ্রাফ সম্বন্ধে আমাদের গুলে খেতেই হবে। গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রাফ আমাদের জানতেই হবে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে হবে। তো আমরা পরপর সেগুলো জানতে জানতে যাব। তো এবার তোমরা এরকম ধরনের গ্রাফ যদি কোনো দেখে থাকো, যার যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফের এরিয়াটা কি ডিনোট করে, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কিরকম ধরনের গ্রাফ সম্বন্ধে জেনে এসছো এখনো পর্যন্ত, কেমন ধরনের গ্রাফ সম্বন্ধে তোমরা শিখে এসছো। ঠিক আছে, তো চলো এর পরবর্তীতে আমি যে জিনিসগুলো তোমাদের পড়াবো, মূলত এর পরবর্তীতে তোমাদের আমি কি কি পড়াবো দেখি। এরপরে এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, এখানে আমরা কি করলাম, ক্যালকুলাস অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিকগুলো আমরা পড়লাম। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিকগুলো আমরা পড়েছি। এরপরে এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ, হ্যাঁ আমি ঘুরতে গেছিলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি পড়াবো। ঠিক আছে, তো চলো ক্যালকুলাসের এখনো পর্যন্ত আমরা জাস্ট যে মেন ফরমেশন সূত্র, সেই সূত্র পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এরপর যেমন করে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে তোমাদের বেসিক প্রপার্টিসগুলো পড়িয়েছিলাম, ঠিক সেরকম করে অ্যাডভান্স লেভেলে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিক প্রপার্টিসগুলো পড়বো। সেই প্রপার্টিস পড়ার পরে এর পর দিনই ওটা শেষ হয়ে যাবে। তাহলে এই যে প্রপার্টিস পড়ার পরে আমরা পুরো ইন্টিগ্রাল ক্যালকুলাসটাকে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ যেটা বলেছিলাম যে যদি ওরকম কোনো গ্রাফ সম্বন্ধে তোমাদের জানা থাকে, যে গ্রাফের এরিয়াটা কি প্রকাশ করছে, সেটা তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, চলো দেখা হবে পরের ভিডিওতে। হয়ে গেছে।